স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার মহিলা এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছে। সব ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচারণা, উস্কানিমূলক কর্মকাণ্ডে সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য এই অংশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের কারণে রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, জেলায় এই মুহূর্তে নিরাপত্তার অবস্থা কি? হ্যাঁ নওশীন, খাগড়াছড়িতে যে এক মানমা কিশোরী ধর্ষণের অভিযোগ উঠে, যার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে কালকে যুগ্ম ছাত্র জনতা নামে একটি পেজ থেকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করা হয়। এই প্রেক্ষিতে আমরা দেখছি রাঙামাটিতে সকাল থেকে দূরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। রাঙামাটি খাগড়াছড়ি, রাঙামাটি বান্দরবন এবং রাঙামাটি চট্টগ্রাম যে বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি বাসগুলো কিন্তু তাদের যে বাস টার্মিনাল, সে বাস টার্মিনালে রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে বাস চলাচল না করার কারণে যাত্রী দুর্ভোগ দেখতে পেয়েছি। আর তবে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমরা এখনো পর্যন্ত শুনিনি। আমি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, তারা আমাকে জানিয়েছেন যে রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ছিল রাঙামাটি থেকে অবরোধের সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ। চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ এই উৎসবের মহাসপ্তমী উদযাপিত হচ্ছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরেই সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলছে। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে পূজার কার্যক্রম। শাস্ত্র অনুযায়ী সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। কলা, হলুদ, জয়ন্তী, বেল, দারিম্ব, অশোক, মান ও ধান, এই 9টি উদ্ভিদকে পাতা সহ একটি কলা গাছের সঙ্গে একত্র করা হয়। পরে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। নবপত্রিকার 9টি উদ্ভিদ প্রকৃতপক্ষে দেবী দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে বিবেচনা করা হয়। মহাসপ্তমীর আরও তথ্য নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সাথে। স্বস্তিকা, সপ্তমীতে কি কি আচার রয়েছে আমাদের একটু জানাবেন এবং ভক্তরা আজ কি বলছেন? নওশীন, যারা ভক্তরা এখানে এসেছেন তারা কিন্তু ভোর থেকেই এসেছেন এবং তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন, কারণ কিশোরী
সময়ের মধ্যেই সপ্তমীর যে অঞ্জলি, সেই অঞ্জলির যে অঞ্জলি প্রদানের যে প্রক্রিয়া, সেই অঞ্জলি আর যে তারা দিবেন। এবং তাদের, আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছেন যে 1 বছর পূর্তির পর যখন দেবী এসেছেন, সব শঙ্কা কাটিয়ে সব দুঃখ জরা যা আছে সব দেবী সাথে করে নিয়ে চলে যাবেন। কারণ এবার দেবীর আগমন ভালো হলেও গমন ঘিরে একটু সংখ্যা কাজ করছে ভক্তদের মাঝে। তার মধ্যেও কিন্তু তারা আসলে যে আশা এবং প্রত্যাশা, সেই আশা প্রত্যাশা নিয়েই দেবীর চরণে নতজানু হয়েছেন। এবং পাশাপাশি আজকের যে বিশেষ যে পূজার আচারটি রয়েছে, সেটি কিন্তু রয়েছে সপ্তমী বিহিত পূজা। যে সপ্তমী বিহিত পূজার প্রথম যে পর্বটি, সেই পর্বটি কিন্তু ভোরবেলা কলা বউ স্নানের মধ্য দিয়ে হয়েছে। সেই কলা বউ স্নানের পর কিন্তু এখন যে প্রক্রিয়াটি চলছে, আপনি আসলে দেখতে পাচ্ছেন, এই প্রক্রিয়াটি কিন্তু সপ্তমী পূজার যে প্রক্রিয়া, সেই সপ্তমী পূজার প্রক্রিয়াটি চলছে। এবং এই সপ্তমী পূজার এই সামনেই কিন্তু ভক্তরা অপেক্ষা করছে। কারণ সপ্তমী পূজা শেষ হলেই কিন্তু আসলে সপ্তমীর যে অঞ্জলির জন্য আসলে সকাল থেকে ভক্তরা অপেক্ষা করছেন, সেই অঞ্জলিটি কিন্তু হবে। এবং সবাই কিন্তু বলছেন যে এবার যে দেবীর যে গমন ঘিরে যে দেবী এবার আসলে যখন বাবার বাড়ি ছেড়ে চলে যাবেন, তখন দোলায় যাবেন, সেই সংখ্যাটা কাটিয়ে যাবেন এবং দেবীর যে কৃপা সেটি থাকবেন। এবং এখন যে পূজার যে আচারটি চলছে, সেটি কিন্তু দেবীকে ষোড়শা উপাদানে কিন্তু তাকে পূজা করা হয়। যে পূজার মধ্যে কিন্তু আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন এবং বিভিন্ন পূজার উপকরণ দিয়ে প্রথমে দেবীকে সাজানো হয়। সাজানোর পরে কিন্তু দেবীর কৃপা লাভের আশায় কিন্তু এখানে যারা ভক্তরা রয়েছেন তারা পূজা করেন এবং তারপরে কিন্তু দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এবং সনাতন ধর্মের যারা অনুসারীরা রয়েছেন, তাদের মতে কিন্তু পাপ মোচন আর শান্তির বারতা নিয়ে দেবী আনন্দময়ী আসেন এবং সেই বারতাই আসলে সবার মাঝে তিনি প্রদান করবেন। সেটি কিন্তু সকলে আসলে এখানে যারা এসেছেন, উপস্থিত রয়েছেন, তারা বলছেন। এবং এই যে সকাল থেকেই আসলে মণ্ডপের যে আয়োজন, এই আয়োজনের মধ্যেই কিন্তু মানে পূজার যে বিশেষ যে জায়গা, এখন আসলে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মণ্ডপটা, প্রতিমাটা আসলে ঢেকে দেওয়া হচ্ছে। কারণ সপ্তমী পূজার যে বিশেষ যে জায়গাটি, সপ্তমী বিহিত পূজার যে অংশ, সেই অংশে কিন্তু এখন দেবীর যে প্রাণ প্রতিষ্ঠার যে প্রক্রিয়া, সেই প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটি কিন্তু এখন হবে। এবং ধর্মীয় আচার বা সনাতন ধর্মের অনুসারীদের বা ধর্মগ্রন্থ অনুযায়ী কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠার যে মূল যে পূজাটি হয়, সেটি কিন্তু আসলে সেই সময় কিন্তু কোনো ভক্ত অনুরাগীরা সেই আচারটি আসলে দেখার অনুমতি থাকে না। সেই সময় পুরোহিতরাই শুধু সামনে থাকেন এবং সেই প্রক্রিয়াটি কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরের এখন পদ্মা ওপারে সেই প্রক্রিয়াটি চলছে। এবং এই প্রক্রিয়াটি শেষ হলেই কিন্তু আসলে সপ্তমী যে অঞ্জলি, সেই অঞ্জলি প্রদানের যে সেই অঞ্জলি প্রদান করবেন। এবং সপ্তমী পূজার শেষে কিন্তু পুণ্যার্থীরা দেবীর চরণে আসলে তাদের যে মনোবাসনা রয়েছেন, সেই মনোবাসনা কিন্তু আসলে দিবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ষষ্ঠী পূজার পর কিন্তু সপ্তমী পূজা, যে সপ্তমী পূজায় কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এবং সেই প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটি কিন্তু এখন চলছে। এই প্রাণ প্রতিষ্ঠার পরেই কিন্তু আসলে দেবী যে আসলে বাবার বাড়ি এসেছেন এবং তার যে প্রক্রিয়া, তার যে ইসের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু আসলে শেষ হবে। কিছু সময়ের মধ্যেই আসলে অঞ্জলি প্রদানের যে কাজ, সেই অঞ্জলি প্রদানের কাজ শেষ হবে। সেই পরবর্তীতে আমি আপনাকে আসলে জানাতে পারবো যে ঢাকেশ্বরী মন্দিরে যারা দর্শনার্থীরা রয়েছেন বা যারা পূজারীরা রয়েছেন, তারা আসলে সেই পরবর্তী প্রক্রিয়ায় আসলে তারা পূজার আচার হিসাবে কি রেখেছেন। নওশীন, এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়েছে। সর্বশেষ হামলায় রোববার ভোরে অন্তত ৪০ জন নিহত হন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে ১০ এবং গাজা সিটিতে অন্তত ১৫ জন প্রাণ হারান। সেই সঙ্গে অনাহার ও চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে। আল জাজিরা জানায়, গাজা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান জোরদারের পাশাপাশি সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালটিতে অভিযানে ফায়ার বেল্ট ব্যবহার করে ইসরায়েল, যা মুহূর্তের মধ্যেই বিশাল অংশ জুড়ে আগুনের শিখা ছড়ায়। এছাড়া হাসপাতালের চারপাশে ট্যাঙ্ক ও সামরিক গাড়ি মোতায়েন করেছে সেনারা। চিকিৎসা কর্মীরা জানান, ইসরায়েলি ট্যাঙ্কগুলি হাসপাতালে প্রবেশ এবং বের হওয়ার উভয় পথই বন্ধ করে দেয়। চিকিৎসক, নার্স এবং রোগী সহ ৯০ জনেরও বেশি মানুষ হাসপাতালে আটকা পড়েছেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে। দেশে প্রতিদিন ৫৬২ জন মারা যান হৃদরোগে। হৃদরোগে ভুগছেন ১,২,৬২,০০০। প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ১০ লাখ। এছাড়া তার আরেকটি শিরোনাম, খাগড়াছড়িতে গুলিতে নিহত ৩। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদেরও প্রধান শিরোনাম, খাগড়াছড়িতে সহিংসতায় ৩ জনের মৃত্যু। এছাড়াও তাদের একটি শিরোনাম, দেশ পুনর্গঠনের সক্রিয় অবদান রাখুন, প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, খাগড়াছড়িতে ৩ জন নিহত, ১৪৪ ধারার মধ্যে বিক্ষোভ, হামলা, গুলি, অগ্নিসংযোগ। তারপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের একটি বিশেষ শিরোনাম, শিল্পকর্ম লুট নিয়ে ১ বছরে হয়নি কোনো সমাধান। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।